হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়বো সূচক মানে ইনডাইসিস এবং পাওয়ারের যে অঙ্কগুলো সেগুলো সূচকের আন্ডারে পড়ে। আর এখন তোমাদের ডব্লিউবিপিতে 2 থেকে 3 নম্বর সূচকের অঙ্ক থেকে আসছে। আর যারা ডব্লিউবিপি এসআই দিচ্ছ তাদেরকে বলবো যে সূচকটা খুব ভালো করে প্রিপেয়ার করতে, কারণ তোমাদের দুটো প্রশ্ন দিলেই 4 নম্বর হয়ে যাচ্ছে সূচক থেকে। আর যারা ডব্লিউবিপির জন্য কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো যে তোমাদের 2 নম্বর যদি ইম্পর্ট্যান্ট হয় তাহলে অবশ্যই সূচক তোমরা পড়ে যাও, কারণ সূচক থেকে দুটো প্রশ্ন অবশ্যই আসবে। আর এখন রিসেন্টলি সূচক থেকে প্রশ্ন দেওয়া বেশি হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। সূচক সূচক মানে তোমার দুটো আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে পাওয়ার। এই দুটো জিনিস মনে রাখতে হবে যে কোনটা বেস আর কোনটা পাওয়ার। তো পাওয়ার কোনটা? পাওয়ার হচ্ছে যেটা মাথায় থাকে, মাথায় থাকে। আর বেস মানে কি? বেস মানে সবসময় আমরা বেস কোনটাকে বলি, একটা বাড়ির বেস কোনটা, নিচের তলাটা হচ্ছে বেস, বা নিচের তলার মধ্যে যে মাটির মধ্যে যে স্ট্রাকচারটা করা হয় সেটা হচ্ছে বেস। তার মানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস। তো মাথায় যেটা থাকে সেটা পাওয়ার, আর নিচে যেটা থাকে সেটা বেস। তাহলে আমি যদি x⁵ লিখি তাহলে এখানে বেস কোনটা আর পাওয়ার কোনটা? এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে মাথায় কত রয়েছে? মাথায় রয়েছে 5। আর এখানে দেখো নিচে কি রয়েছে? নিচে রয়েছে x। তার মানে এইটার ক্ষেত্রে x হচ্ছে বেস আর 5 হচ্ছে পাওয়ার। সেম ওয়েতে যদি আমি x⁴a লিখি তাহলে সেটার বেস কোনটা পাওয়ার কোনটা? তাহলে সেখানে বেস হয়ে যাচ্ছে x হচ্ছে বেস এবং পাওয়ার হচ্ছে a, তার মানে a হচ্ছে পাওয়ার। এবার যদি আমি a⁴x লিখি তাহলে এক্ষেত্রে বেস কোনটা পাওয়ার কোনটা? তাহলে এক্ষেত্রে বেস হয়ে যাচ্ছে তোমার a, কারণ a নিচে আছে। আর পাওয়ার কোনটা? পাওয়ার হয়ে যাচ্ছে তোমার x, কারণ পাওয়ারটা ওপরে রয়েছে। তো এই বেসিক জিনিসটা তোমাদেরকে প্রপারলি বুঝতে হবে, কারণ বেস আর পাওয়ারে গন্ডগোল হলে সূচকের পুরো জিনিসটাই তোমাদের বোঝা হবে না বা বুঝতে পারবে না। তো এখানে বেস বললাম, নিচে যেটা থাকে সেটা বেস আর মাথায় যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। এবার দেখো সবথেকে বেসিক পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি আমি x⁴0 করি, মানে কারোর পাওয়ার যদি 0 হয়, এটা 1 নম্বর রুলস নাম্বার 1 লিখে রাখো। তো কারোর পাওয়ার যদি 0 হয়, আচ্ছা এর যে ক্লাস নোট বা পিডিএফটা তৈরি হবে সেটা আমার র্যাশনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা নোট বানাচ্ছ না তারা পিডিএফটা ডাউনলোড করে নিও, আর যারা নোট বানাচ্ছ তাদের তো কোনো অসুবিধা নেই, তারা নোটে লিখে নিও। তো এখানে ধরে নাও কারোর পাওয়ার 0, যদি কারোর পাওয়ার 0 হয় তাহলে তার ভ্যালু অলওয়েজ 1। তার মানে x⁴ যদি 0 লিখি তাহলে 1, অলওয়েজ ভ্যালু 1। তাহলে শুধু কি এক্সের মাথায় 0 থাকলেই 1 হবে, আর কারোর মাথায় 0 থাকলে 1 হবে না? অবভিয়াসলি হবে। যদি 5-এর মাথায় 0 রাখি তাও 1, যদি 1-এর মাথায় 0 রাখি তাও 1, এবং যদি আমরা 100⁴0 করি তাও আমরা 1 পাবো। যদি a⁴0 করি তাও 1 পাবো, b⁴0 করি তাও 1 পাবো, y⁴0 করি তাও 1 পাবো। তার মানে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু আমরা 1 পাবো। তার মানে পাওয়ার যদি =0 হয় তাহলে তার ভ্যালু কত হবে? ভ্যালু হয়ে যাবে তোমার 1। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রুল। তাহলে ফার্স্ট রুল কি পড়লাম আমরা? কারোর পাওয়ারে 0 হলে তার ভ্যালু হয়ে যায় 1। এবার ধরে নাও আমরা কারোর পাওয়ারে 0 পড়লাম, এবার যদি কারোর পাওয়ারে 1 হয় তাহলে তার কত ভ্যালু হবে? সেকেন্ড রুল নাম্বার 2। রুল নাম্বার 2 বলছি যে x⁴ যদি 1 হয় তাহলে কত ভ্যালু হবে? যদি কারোর পাওয়ার 1 হয় তার মানে সেই ভ্যালুটাই। তাহলে অবভিয়াসলি x⁴x = 1। তার মানে আমি এটাকে লিখতে পারি x না লিখে এটাকে a লিখি। তার মানে a⁴ 1 = 1, b⁴ 1 না b, a⁴ 1 = a, b⁴ 1 = b, বা তুমি যদি 1⁴ লেখো তাও 1, 2⁴ লেখো 2, 3⁴ লেখো তাহলে হচ্ছে 3। তার মানে পাওয়ারে যদি 1 হয় তার মানে যেটা বেসে আছে ভ্যালুটা বেসের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা কি বললাম? সেকেন্ড রুল হচ্ছে পাওয়ার যদি 1 হয় তাহলে আমার কি হয়ে যাবে? ভ্যালু কোনটা হয়ে যাবে? ভ্যালুটা হয়ে যাবে বেসের ইকুয়ালস। তাহলে ভ্যালু ইকুয়ালস টু হয়ে যাবে বেস। দেখো ভ্যালু ইকুয়ালস টু, এখানে এক্সটা হচ্ছে বেস আর পাওয়ার হচ্ছে 1। তাহলে 1 পাওয়ার যদি থাকে তার মানে বেস হয়ে যাবে, ভ্যালু হয়ে যাবে বেস। তো এখানে দেখো পাওয়ারে কোনো জিনিস থাকা মানে তাকে ততবার গুণ করা। এখানে পাওয়ারে 1 আছে তার মানে এক্সকে একবার গুণ করছি, একবার গুণ করাও যায়, এক্স লেখাও তা, যে কোনোভাবে ভাবো ব্যাপারটা, তো বেস ভ্যালুই আসবে। তো আমরা রুলস নাম্বার 2 বুঝে গেলাম, সেটা হচ্ছে পাওয়ার যদি 1 হয় তাহলে ভ্যালুটা বেসের সঙ্গে ইকুয়ালস হয়। এবার হচ্ছে 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস, যদি কারোর পাওয়ারে কিছু থাকে তাহলে সেটা ততবার গুণ হয়। তার মানে এক্সের মাথায় যদি 2 থাকে
তাহলে আমি এক্সকে কতবার গুণ করব, দুবার গুণ করব। আমি গুণ চিহ্নটাকে ডট দিয়ে লিখছি, তাহলে তোমাদের মনে কনফিউশন হবে না। এবার যদি এক্সের মাথায় 3 থাকে তাহলে এক্স কতবার গুণ হবে, এক্স হয়ে যাবে 3 বার গুণ। যদি এক্সের মাথায় 4 থাকে তাহলে এক্স কতবার গুণ হবে, এক্স হয়ে যাবে 4 বার গুণ। এবার যদি এক্সের মাথায় 5 থাকে তাহলে কতবার গুণ হবে, এক্স হয়ে যাবে 1 2 3 4 5 বার গুণ। তার মানে এক্সের মাথায় যত থাকবে ততবার গুণ হবে তোমার এই সংখ্যাগুলো। যদি এটা এ এর মাথায় 2 থাকতো তাহলে একে ততবার গুণ করতাম, এ এর মাথায় যদি 3 থাকতো তাহলে একে 3 বার গুণ করতাম। এবার এক্সাম্পল হিসেবে যদি আমি 2 এর কিউব লিখি, তার মানে এটা ইকুয়ালস টু কত যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, অবভিয়াসলি তোমরা বের করতে পারবে। দেখো 2 এর কিউব লেখা আছে, তাহলে 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে হচ্ছে 2কে 3 বার গুণ, তাহলে 2 × 2 × 2, তার মানে এখানে হয়ে গেল 2 2 4, 4 2 8। এবার যদি 3 এর কিউব, এক্সাম্পল 2, 3 এর কিউব যদি লিখি, তাহলে 3 এর কিউব লিখলে কি পাবো, 3 × 3 × 3, তার মানে এটা হয়ে গেল আমার 3 3 9, 3 9 27। এবার যদি আমার 4 টু দি পাওয়ার 3 লিখি, তার মানে তোমার এখানে হচ্ছে 4 এর মাথায় 3 রয়েছে, তার মানে 4কে কতবার গুণ, 3 বার গুণ, তাহলে 4 × 4 × 4, তাহলে 4 4 16, 4 16 64। এবার যদি 2 এর মাথায় 5 লিখি, তাহলে 2কে কতবার গুণ, 2কে হয়ে যাবে 5 বার গুণ, তাহলে 2 × 2 × 2 × 2 × 2, তাহলে টোটাল 5টা 2 এর গুণ, 5টা 2 এর গুণ করলে কত হয়, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তার মানে আমার পাওয়ারে যত থাকবে ততবার গুণ হবে। তাহলে থার্ড রুলস কি হলো, থার্ড রুলস হচ্ছে পাওয়ার যত থাকবে ততবার সেই বেসটা গুণ হয়ে যাবে। তার মানে এখানে গুণটা দেখো, বেস হচ্ছে, পাওয়ার তো 4, তার মানে 4 বার গুণ হচ্ছে, কিন্তু কি গুণ হচ্ছে, বেস যেটা আছে সেটা গুণ হচ্ছে। তাহলে আমরা এক্সাম্পলসের সঙ্গে ব্যাপারটা বুঝে গেলাম যে কিউব বা 5 থাকলে, কিউব থাকলে 3 বার গুণ, 5 থাকলে 5 বার গুণ, যদি 4 থাকে তাহলে 4 বার গুণ, যদি 100 থাকে তাহলে 100 বার গুণ। তারপরে আমরা থার্ড রুলস বুঝে গেলাম, সেটা হচ্ছে পাওয়ার থাকলে কিভাবে গুণ আকারে লিখতে হয়। এবার হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সূচকের যেটা অঙ্ক, এবং আমাদের 4th বা 4 নম্বর রুলস, সেটা হচ্ছে যদি x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার a প্লাস b। বোঝা গেছে, x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a প্লাস b। তো এই রুলসটা দিয়ে তোমাদের প্রচুর পরিমাণে অঙ্ক পরীক্ষাতে দেয়। তো এই রুলসটা স্টার মার্ক দিয়ে রাখো, বা ভেরি ইম্পর্টেন্টও লিখে রাখতে পারো। তো এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি কী হয়, যদি গুণের ক্ষেত্রে এখানে দেখো আমাকে দেখতে হবে যে বেসটা ইকুয়াল আছে, বেসটা এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সমান, এবং পাওয়ারটা ডিফারেন্ট, পাওয়ারটা আলাদা। তো যখন এরকম থাকবে যে বেস সমান কিন্তু পাওয়ার আলাদা, তখন সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এবং এই রুলসেরই আরেকটা তোমার রুলস, সেটা হচ্ছে তোমার 5 নম্বর রুলস দিয়ে দিচ্ছি, যদি এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি, বা এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বা এক্স টু দি পাওয়ার বি বাই আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। তার মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, আর ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাচ্ছে। মানে যেটা ভাগে থাকছে, মানে যেটা নিচে থাকছে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। দেখো এখানে বিটা নিচে ছিল তাই বিটা বিয়োগ হলো। তাহলে বেস সমান, এখানেও দেখো বেস এখানে কত, এক্সটা সমান, কিন্তু পাওয়ারটা দুজনের আলাদা, একজনের পাওয়ার হচ্ছে এ এবং আরেকজনের পাওয়ার হচ্ছে বি। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়, পাওয়ার যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তো এটা তোমরা লিখেও রাখতে পারো, আর মনে রাখতে পারলে তো অবভিয়াসলি খুবই ভালো। তো গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায় এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারটা হয়ে যায় বিয়োগ। এবার আমরা এক্সাম্পলসের সঙ্গে আমরা থিওরিটা বুঝবো। তো এক্সাম্পল 1, তো এক্সাম্পল 1-এ তোমাদেরকে দিচ্ছি, দেখো 4 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার 5। তো 4 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার, দেখো বেস এখানে 4 এবং বেস সমান, আর পাওয়ারটা আলাদা, তো এখানে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 3 প্লাস 5। তাহলে 3 প্লাস 5-এর ক্ষেত্রে আমরা কি লিখবো, 4 টু দি পাওয়ার 5 আর 3 8। তাহলে 4 টু দি পাওয়ার 5 ইন্টু 4 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার 5 ইকুয়ালস হয়ে যাবে 4 টু দি পাওয়ার 8। এক্সাম হলে তোমাদের এই লাইনটা লেখার দরকার নেই, ডিরেক্ট একদম এটা লিখবে, কারণ এখন তোমাদের যেহেতু প্র্যাকটিস করাচ্ছি বা থিওরি পড়াচ্ছি, সেই কারণে আমি তোমাদের জন্য এটা লিখছি। এবার নেক্সট দেখো, যদি 4 টু দি পাওয়ার ধরে নাও 3 দিল, আর নিচে দিল 4 টু দি পাওয়ার
2। এবার যদি এটা ইকুয়ালস টু, বা এটা ভাগ আকারেও লিখতে পারতো, বাই আকারেও দিয়েছে, তো এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু, দেখো এখানেও বেস সমান হলে 4 লিখলাম, এবং পাওয়ারগুলো কি হয়ে যায়? পাওয়ারের ক্ষেত্রে বিয়োগ হয়, যেটা ওপরে আছে সেটা বিয়োগ হয় না, যেটা নিচে আছে সেটা বিয়োগ হয়। তো ওপরে 3 আছে, তাহলে 3টা পজিটিভেই থাকলো, আর বিয়োগ কোনটা হবে? বিয়োগ হয়ে যাবে নিচেরটা, মানে -2 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি পেলাম 4 টু দি পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1। তার মানে 4-এর মাথায় 1 হলে সেটা 4 হয়। আমরা একটু আগেই পড়েছি কারোর পাওয়ারে যদি 1 হয় তাহলে তার ভ্যালু সবসময় বেস ভ্যালুটাই হয়ে যায়। তো বেস ভ্যালু যেহেতু 4 আছে, তো 4 হবে অবভিয়াসলি। এবার দেখো আর একটা এক্সাম্পলস আমি তোমাদের করাচ্ছি। ধরে নাও এখানে 6 টু দি পাওয়ার 5 রয়েছে, ইন্টু 6 টু দি পাওয়ার 7 রয়েছে, ইন্টু 6 টু দি পাওয়ার 2 রয়েছে, আর নিচে রয়েছে 6 টু দি পাওয়ার 3 ইন্টু 6 টু দি পাওয়ার 4। এবার এটা প্রথমে তোমরা ট্রাই করো যে এটার ভ্যালু কত হবে, তারপর আমি যেটা করছি সেটা তোমরা দেখে বুঝতে পারবে যে অঙ্কগুলো কি করতে হয়। এবার দেখো আমি কি বললাম, এবার আমি বললাম যে তোমার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। ভাগের ক্ষেত্রে বলতে যেগুলো নিচে থাকে সেগুলো বিয়োগ হয়ে যায়, আর ওপরেরগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে দেখো প্রত্যেকটার বেস ইকুয়ালস, তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বেসটা আমার ইকুয়াল রয়েছে। যেহেতু ইকুয়াল বেস রয়েছে, তার মানে আমি এটাকে করতে পারি, দেখো 6 টু দি পাওয়ার যেগুলো ওপরে আছে, ওপরে থাকা মানে কি? গুণ আকারে থাকা। এখানে দেখো 6 টু দি পাওয়ার 5 বা 6 রেজ টু পাওয়ার 7, 6 রেজ টু পাওয়ার 2, এটা সব গুণ আকারে আছে। আর নিচে 6 টু দি পাওয়ার 3 আর 6 টু দি পাওয়ার 4টা ভাগে রয়েছে। তো যেগুলো গুণে রয়েছে তাদেরকে যোগ করে লিখবো। তারপরে 5, 7 আর 2টা গুণে রয়েছে, তাই এদেরকে যোগ আকারে লিখলাম। আর 3 আর 4টা ভাগে রয়েছে, তাই এদেরকে লিখলাম বিয়োগ আকারে, কারণ -3 -4 লিখলাম। তো ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু 7 5 হচ্ছে 12, 12 আর 2 14, 14 থেকে 3 বাদ দিলে 11, 11 থেকে 4 বাদ দিলে 7, তাহলে 6 টু দি পাওয়ার 7 হয়ে গেল আমাদের আনসার। তো এখানে আমি আর একবার ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি। 5 7 5 12 2 14 থেকে 4 বাদ দিলে হচ্ছে 10, আর -3 7, ঠিক আছে। 6 টু দি পাওয়ার 7 হয়ে গেল আমাদের আনসার। তো যারা ঠিক করেছো, তো তাদের জন্য একটা হাততালি, এর থেকে বেশি কিছু আর দিতে পারবো না। তো 6 টু দি পাওয়ার 7 আমাদের আনসার হলো। আমি আর একটা এক্সাম্পলস তোমাদের নিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডিফিকাল্টিস তোমাদের থাকবে না। তো এখানে ধরে নাও 5 টু দি পাওয়ার 3 নিলাম, ডট 5 টু দি পাওয়ার 5 নিলাম, ডট 5 টু দি পাওয়ার 2 নিলাম, আর 5 টু দি পাওয়ার 1 নিলাম। আর এখানে নিলাম আমি 5 টু দি পাওয়ার 8 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তো এটা ইকুয়ালস টু কত হবে এটা তোমাদের বলতে হবে। তো প্রথমে তোমরা ট্রাই করো, তারপর আমি যেটা করছি সেটা দেখো। তো এখানে আবার সেম ওয়েতে কী করব, যে বেস ইকুয়ালস রয়েছে, তো বেসটা আমি লিখে নিলাম। তারপর পাওয়ারগুলো যে পাওয়ারগুলো গুণে রয়েছে সেগুলোকে যোগ করবো, আর যে পাওয়ারগুলো ভাগে রয়েছে সেগুলোকে বিয়োগ করব। তার মানে এখানে দেখো 3, 5, 2 আর 1 এগুলো সব গুণে রয়েছে, এগুলোকে যোগ করলাম। আর নিচে 8 আর 3টা বিয়োগ রয়েছে, তাহলে -8 -3 হয়ে গেল এখানে বিয়োগ আকারে। এবার আলটিমেটলি আমরা কী পেলাম? 5 টু দি পাওয়ার 5 আর 3 8, 8 আর 2 10, আর 1 হচ্ছে 11, 11 থেকে 8 বাদ দিলে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, তার মানে 5 টু দি পাওয়ার 0 হয়ে গেল আমাদের আনসার। তাহলে 5 টু দি পাওয়ার 0, এবং 5 টু দি পাওয়ার 0 হলে তার ভ্যালু কত হয়? আমরা অবভিয়াসলি জানি যে কারোর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1, যেমন x টু দি পাওয়ার 0 হলে তার ভ্যালু 1 লিখি। এটা থিওরিতে 1 নম্বর থিওরিতে আমরা পড়েছি, এবং এখানে দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 0, কারোর পাওয়ার 0 হলেই তার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে সঠিক উত্তর আমাদের এই অঙ্কটার হয়ে গেল 1। তাহলে আমরা দুটো এক্সাম্পলসের মাধ্যমে আমরা রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5 পুরোপুরি কমপ্লিট করে নিলাম। এবার চলে যাব রুল নাম্বার 6, এবং রুল নাম্বার 6টা খুব ইন্টারেস্টিং, এবং রুল নাম্বার 6টা আশা করি তোমাদের বুঝতে এবং পড়তে দুটোই খুব ভালো লাগবে। সেটা হচ্ছে, যদি কারোর পাওয়ারে A থাকে বা তার ওপর পাওয়ারে বি থাকে, তার মানে পাওয়ারের ওপর পাওয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়? সেক্ষেত্রে হচ্ছে পাওয়ারটা গুণ হয়ে যায়। আমরা কি দেখেছিলাম, যদি আলাদা আলাদাভাবে x টু দি পাওয়ার b থাকতো তাহলে সেটা যোগ হতো, বাট যদি পাওয়ারের ওপর পাওয়ার থাকে তাহলে সেটা হয়ে যায় গুণ। তার মানে এটা হচ্ছে রুলস নাম্বার 6, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো। এই রুলসগুলো এখন ইদানিং মানে পরীক্ষাতে যে কোনো এক্সামে তোমাদের খুব বেশি পরিমাণে আসছে।
তো এখানে হচ্ছে পাওয়ারের ওপর যদি পাওয়ার থাকে তাহলে আমার হয়ে যায় পাওয়ারগুলো গুণ হয়ে যায়। যদি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে বুঝতে তোমাদের ইজি হবে। যদি 2-এর মাথায় 3, তার মাথায় যদি 2 থাকে তাহলে কি হবে, 2-এর মাথায় 3 ইন্টু 2 মানে 2-এর মাথায় হয়ে যাবে 3 দুগুণ 6। তোমরা পরীক্ষার হলে ডিরেক্টলি করবে, এইভাবে বারবার গুণ লিখে রাখার দরকার নেই। বা যদি ধরে নাও a টু দি পাওয়ার 2, তার মাথায় যদি 6 থাকে তাহলে কি হবে, হয়ে যাবে a টু দি পাওয়ার 6 দুগুণ 12। তার মানে পাওয়ারগুলো জাস্ট গুণ হয়ে যাচ্ছে, পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়। এবার আমি তোমাদের কয়েকটা এক্সাম্পলস করাচ্ছি, এক্সাম্পলস করালে তোমাদের অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা ধরে নাও তোমাদের হচ্ছে 8 স্কোয়ার, তার মাথায় হচ্ছে 3 রয়েছে, তো এটা ইকুয়ালস টু কত, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু কত, তো এটা না দিয়ে আমি এক্স্যাক্টলি 2-এর পাওয়ারে কত হবে সেটা তোমাদের জানতে চাই, তাহলে একেবারে অনেক কিছু পড়া হয়ে যাবে। তো এটা ইকুয়ালস টু 2-এর পাওয়ারে x লিখলাম, তাহলে x এর ভ্যালু কত। তো এই টাইপের অঙ্ক এখন তোমাদের ডব্লিউবিপির জন্য ইম্পর্টেন্ট। তো 8-এর পাওয়ারে 2, তার পাওয়ারে 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x লিখলাম, তো x এর ভ্যালু কত। এবার দেখো আমি তোমাদেরকে একটা জিনিস যেটা বোঝাবো সেটা হচ্ছে অঙ্কটা করাই তারপর বোঝাচ্ছি। তো এখানে অঙ্কটাতে রয়েছে 8-এর পাওয়ারে 2, তার পাওয়ারে 3, তার মানে আমি 8-এর পাওয়ারে 2 ইন্টু 3 লিখতেই পারি। তার কারণ হচ্ছে আমরা পড়েছিলাম কি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা 8-এর পাওয়ারে 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x লিখতে পারি। দেখো এক্সাম হলে এত কিছু লেখার দরকার নেই, কারণ এক্সাম হলে আমাদের সময় নেই। তো আমি ডিরেক্ট এক্সাম হলে এই লাইনটা লিখতে পারি, বা এই লাইনটা না লিখেও তারপরের লাইনটা লিখতে পারি। তো এখানে দেখো 8 মানে কি, 8 মানে আমরা জানি 2 ইন্টু 2 ইন্টু 2, তো 8কে আমরা 2-এর কিউব লিখতেই পারি, 2কে 3 বার গুণ হচ্ছে মানে 2-এর মাথায় 3 হবে। তো এবার আমরা 8কে কি লিখতে পারি, 8কে লিখতে পারি 2-এর মাথায় 3, আর তার বাইরে তো এই 6টা আছে, তো 6টা রাখলাম ইকুয়ালস টু 2-এর মাথায় x, ঠিক আছে। এবার দেখো 2-এর মাথায় এখানে আলটিমেটলি কি হয়ে গেল, 2-এর মাথায় 3 আর 6 রয়েছে, তাহলে 3 পাওয়ারে 3 রয়েছে, তার বাইরে পাওয়ারে 6 রয়েছে, তাহলে 3 6 হয়ে যাবে 18 ইকুয়ালস টু 2-এর মাথায় x। তার মানে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম দেখো x ইকুয়ালস টু 18। কেন x ইকুয়ালস টু 18 হলো, এখানে দেখো 2-এর মাথায় 18 রয়েছে, 2-এর মাথায় x রয়েছে, এখানে মিডলে ইকুয়াল রয়েছে। তো ইকুয়াল কখন হবে, যখন এই 18 আর এক্সটা সমান হবে। যদি এটা 18 হয় এটা 17 হয় তাহলে কি দুটো সমান হবে, অবভিয়াসলি সমান হবে না। তার মানে এই বেস ভ্যালুটা যদি ইকুয়াল হয় তার মানে পাওয়ারগুলোও ইকুয়াল হবে, বেস ভ্যালু ইকুয়াল হলে পাওয়ারটাও ইকুয়াল হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেস ভ্যালু ইকুয়াল, দুটোতেই 2 রয়েছে, তার মানে পাওয়ারটা ইকুয়াল না হলে এটা সমান হবে না। যদি এটা এক্সের ভ্যালু যদি 20 হতো তাহলেও সমান হতো না, 21 হলেও সমান হতো না, কি হলে সমান হবে, এক্স্যাক্টলি 18 হলে তবেই সমান হবে। তার মানে বেস ভ্যালু যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে, তার মানে এক্সের ভ্যালু 18। এবং এখান থেকে কি পেলাম, এখান থেকে যেটা পেলাম যে বেস সমান হলে পাওয়ার ইকুয়াল হবে সমানের অঙ্কর ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেস ভ্যালু যদি সমান হয় তাহলে আমার পাওয়ারটাও ইকুয়ালস হবে। তো এটা লেখার দরকার নেই, কারণ এটা কোনো থিওরি নয়। তো এটা হচ্ছে অঙ্ক বিশেষে তোমার ইকুয়ালসের অঙ্কগুলোতে এটা খুবই কাজে লাগবে। তো এই টাইপের অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট। এবং নেক্সট আমি আরও একটা এক্সাম্পলস তোমাদের করিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাদেরকে দিল, একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও তোমাদেরকে দিল 30-এর মাথায় হচ্ছে 5 এবং তার বাইরে হচ্ছে 10। তো আলটিমেটলি 30-এর মাথায় কত, 30-এর মাথায় জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে এটা কি করবে, তাহলে এটা দেখো 30-এর মাথায় কত, 30-এর মাথায় হচ্ছে 3 5 10 50। তার মানে কেন 50 হলো, পাওয়ারের মাথায় পাওয়ার রয়েছে তাই গুণ হয়ে গেল। তো 30-এর মাথায় 50, তার মানে 30-এর মাথায় এই জিজ্ঞাসা চিহ্নর আনসারটা কত হবে, আনসারটা হয়ে যাবে 50। এবার আমি আরও একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি পি এর মাথায় 3 এবং তার মাথায় 7 থাকে, তার মানে আলটিমেটলি আমরা পি এর মাথায় কত পেয়ে যাবো, 3 7 21। তো পি এর মাথায় পেয়ে গেলাম আমরা 3 7 21। তো এটা হয়ে গেল আমাদের রুলস নম্বর 6। রুলস নম্বর 6 আমরা বুঝে ফেলেছি, এবং রুলস নম্বর এবার 7-এ চলে যাব। এবং এই রুলসগুলো তোমাদের যে কি করে কাজে লাগবে সেটা যখন ডব্লিউবিপি আমি নেক্সট ডে প্রিভিয়াস ইয়ার করাবো তখন তোমরা বুঝতে পারবে। এবার রুলস নাম্বার 7-এ চলে যাচ্ছি, রুলস হচ্ছে 7। তো রুলস নাম্বার 7-এ তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে, যদি ধরে নাও কারোর পাওয়ারে মাইনাস থাকে, ধরে নাও এক্সের মাথায় -1 রয়েছে, ঠিক আছে। তাহলে কারোর পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1/x,
ঠিক আছে। 1/x এর মাথায় 1, কিন্তু সেই 1টা লেখার দরকার নেই, কারণ x এর মাথায় 1 যায় x হতা, তো এটা হয়ে যাবে x এর মাথায় -1 থাকলে 1/x। যদি x এর মাথায় -2 থাকে তাহলে হয়ে যাবে 1/x²। যদি x এর মাথায় -3 থাকে তাহলে এটা হয়ে যাবে 1/x³। যদি x এর মাথায় -4 থাকে এটা হয়ে যাবে 1/x⁴। বোঝা গেছে? যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস থাকলে আমরা লিখতে পারি 1/, যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা শুধুমাত্র নেগেটিভ সাইনটা হবে না, তো x এর মাথায় 1/, সেই নেগেটিভ সাইনটা বাদ দিয়ে আমরা লিখতে পারি। এবার আমরা যেটা অঙ্ক করব সেটা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 5⁵, 5⁵, 5⁵ রয়েছে, আর নিচে রয়েছে 5⁵ আর 5⁵, তাহলে এটা ইকুয়ালস টু কত? তাহলে এটা ইকুয়ালস টু কত? দেখো আমি কি বলেছিলাম, ফার্স্টেই তোমাদের শিখিয়েছিলাম যে 5⁵ যেগুলো গুণ আকারে রয়েছে সেগুলোকে যোগ করতে। তাহলে গুণে কে কে রয়েছে? 5⁵, 5⁵, 5⁵, মানে 3, 7, 2 এরা গুণে রয়েছে, তো এদেরকে যোগ আকারে লিখবো। এবং এখানে দেখো 5⁵, 5⁵, এরা ভাগে রয়েছে, তাই এদেরকে আমরা লিখবো বিয়োগ আকারে, তাহলে -8 -6। এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি? 5⁵, 7 আর 3 10 আর 2 12, 12 থেকে 8 বাদ দিলে 4, 4 থেকে 6 বাদ দিলে -2, তাহলে 5⁵ আমরা কি লিখবো? 1/5²। তার মানে আমরা কি করলাম? জাস্ট এটাকে উল্টে লিখলাম, মানে 1/, করে লিখলাম এবং মাইনাসটা আউট করে দিলাম নিচে লিখে। তার মানে এখানে দেখো, এখানে এক্সাম্পলস হিসেবে 2⁻³ হলে 1/2⁵। যদি 5⁻⁻4 হয় তার মানে 1/5⁴। তো এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি। এবার আমি কিছু এক্সাম্পলস আরও করাচ্ছি, তাহলে তোমাদের ওভারঅল অঙ্কগুলো যে সূত্রগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই সূত্রগুলো আমি অলরেডি করিয়ে ফেললাম, এবং যেই অঙ্কগুলো এবার তোমাদেরকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। আর তোমাদেরকে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি বলে দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের WBPতে পড়বে, এবং এই টাইপের প্রশ্ন আসলে তোমরা এইভাবে সলভ করবে যে ইকুয়ালস হলে যদি বেস সমান থাকে তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যায়। এবার দেখো আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক করাচ্ছি, তাহলে তোমাদের বেসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ফার্স্ট অঙ্ক আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 32, তারপর আবার নেক্সট হচ্ছে এই অঙ্কটার মাধ্যমে আমি নেক্সট তোমাদের এক্সাম্পলস দিয়ে বোঝাবো, আর একটা সূত্র বোঝাবো এই এক্সাম্পলসটার মাধ্যমে। তো 32/243, ঠিক আছে, 243 -4/5, তো এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। এবার এই অঙ্কটা করার জন্য একটা সূত্র কাজে লাগবে, সেই সূত্রটা তোমার আমি নাম দিচ্ছি 7 নম্বর সূত্র, 7 না 8, মোস্ট প্রবাবলি 8 নম্বর সূত্র। এবং 8 নম্বর সূত্রে দেখে নাও যে x⁴ যদি a থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি x/y⁴, ঠিক আছে, x/y⁴। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাওয়ার ইকুয়াল কিন্তু বেসটা আলাদা, তার মানে আমরা এই অঙ্কগুলোর কি দেখতে পাচ্ছি? বেস হচ্ছে আলাদা আলাদা এবং পাওয়ার হচ্ছে ইকুয়াল। তো পাওয়ার ইকুয়াল বা পাওয়ার সমান, পাওয়ারটা এখানে দুটোতেই এ রয়েছে কিন্তু বেসটা আলাদা, তখন এটাকে আমরা বেসটাকে বাই আকারে, যেহেতু আছে বাই আকারেই লিখলাম, আর পাওয়ারটা একটা করে দিলাম। এবার এটারই জাস্ট একটা সূত্র, মানে এটারই হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, এক্সটেন্ডেড বলাটা ভুল, এটারই হচ্ছে গুণ আকারের সূত্রটা। সেটা হচ্ছে যদি x⁴ × y⁴ থাকে, তাহলে এক্ষেত্রেও দেখো বেস আলাদা আর পাওয়ারটা ইকুয়াল, তাহলে আমরা কি লিখবো? x × y⁴, মানে জাস্ট আমরা একসঙ্গে করে নিলাম। এবার যদি আমাদেরকে এরকম একটা দেয় তাহলেও আমরা এরকম করতে পারবো। তো নেক্সট দেখো তোমাদের সূত্র, যদি x/y⁴ যদি a দেয় তার মানে এটাকে আলাদা করে নিতে পারি x⁴ y⁴ আর এটা হচ্ছে দেখো যদি x আর y⁴ দেয় তার মানে আমি এটাকে লিখতে পারি x⁴ y⁴, তার মানে আমি একসঙ্গেও করতে পারি এবং আমি আলাদাও করতে পারি, যে কোনো একটা করতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমি আগের অঙ্কটায় চলে যাব, এই থিওরিটা এই অঙ্কটাতে কাজে লাগবে। এবার দেখো 32/243 টু দি পাওয়ার হচ্ছে 4/5। তো এবার 32 মানে কত জানি? 32 মানে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 5। তো এখানে 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, মানে 5 বার 2কে গুণ করলে 32 পাই। আর এখানে 243 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5,
কারণ দেখো 4 বার 3, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 4 বার 3কে গুণ করলে তার সঙ্গে 3 যদি গুণ করো তাহলে 3, 3 4 24, 243। তার মানে টোটাল 5 বার 3কে গুণ করলে আমরা 243 পাই। তো এই ভ্যালুগুলো কিছুটা তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে এক্সাম হলে তোমাদের অসুবিধা হবে। তো এখানে 5 পেয়ে গেলাম, আর আলটিমেটলি এখানে ছিল -4/5। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে কী শেখালাম। নেক্সট স্লাইডে আমি তোমাদের শেখালাম x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a থাকলে আমরা x বাই y টু দি পাওয়ার a করে দিতে পারি। তাহলে এখানে এই সূত্রটা কাজে লাগছে। দেখো এখানে বেসটা আলাদা, পাওয়ারটা ইকুয়াল, তার মানে আমি কি লিখতে পারি, বেস বাই বেস লিখলাম আর পাওয়ারটা টোটাল 5 করে দিলাম। আর এই যে বাইরে -4/5 তো ছিলই, সেটা তো থাকলোই। এবার দেখো, এবার আগের স্লাইডে কি পড়েছিলাম, আগের স্লাইডে আমরা পড়েছিলাম 2/3 লিখলাম এটাকে। আগের স্লাইডে কি পড়েছিলাম, যে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায়, তার মানে এটা হয়ে গেল আমার গুণ, মানে x টু দি পাওয়ার a তার পাওয়ারে b থাকলে তাহলে আমার হয়ে যায় x টু দি পাওয়ার a ইন্টু b। তো পাওয়ারগুলো গুণ হয়ে গেল, গুণ হলে দেখো 5 আর 5 কেটে গেল, অনলি পড়ে থাকলো কি 2/3 টু দি পাওয়ার -4। তাহলে দেখো পেলাম আমরা 2/3 টু দি পাওয়ার -4। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে উল্টে দিতে পারি। উল্টে দিলে যদি আমরা এমনি নর্মাল সংখ্যা থাকে তাকে উল্টালে 1/2 হয়ে যায়, বাট এমনি 2/3 থাকলে উল্টালে কি হয়ে যাবে 3/2। তার মানে এটা হয়ে যাবে 3/2 টু দি পাওয়ার 4। বা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো 1 তোমার হচ্ছে 2/3 টু দি পাওয়ার 4, বা এটাকে উল্টে গেলে 3/2 টু দি পাওয়ার 4ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বা এটাকে তোমরা লিখতেও পারো যে 3 টু দি পাওয়ার 4/2, এটাকে তোমরা লিখতেও পারো। আমি তোমাদের সাইডে করে দেখাচ্ছি, নাহলে তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আলটিমেটলি আমরা আনসার পেলাম 3/2 টু দি পাওয়ার 4, মানে এটাকে 3 টু দি পাওয়ার 4/2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। মানে হচ্ছে 3কে 4 বার গুণ করলে 81 আর 2কে 4 বার গুণ করলে 16, 81/16 হচ্ছে আমাদের আনসার। কিন্তু হচ্ছে দেখো এটাকে আমরা তোমার এই যে 2 টু দি পাওয়ার, এখানে আমি জাস্ট বক্সের মধ্যে দেখাচ্ছি 2/3 টু দি পাওয়ার -4 আছে, এটাকে আমি আলাদাভাবেও লিখতে পারি, এটাই আনসার হবে। কিন্তু তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা এই ট্রিক্সটা করতে পারো। তো এখানে দেখো 2/3 টু দি পাওয়ার 4 রয়েছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে 1/2/3 টু দি পাওয়ার হচ্ছে 4, মানে জাস্ট ওটা নিচে চলে এলো, বেসটা নিচে চলে এলো আর পাওয়ারটা যোগ হয়ে গেল, মানে বিয়োগে ছিল যোগে চলে এলো। এবার দেখো এটাকে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4। কোন সূত্রের মাধ্যমে লিখলাম, এই সূত্রটাকে ঘুরিয়ে দিলে, মানে যদি একসঙ্গে বাইরে পাওয়ারটা থাকে তাহলে সেটাকে সেপারেট করে নিতে পারি, সেপারেট করে নিলাম। এবার দেখো ইকুয়ালস টু, তার মানে এটা কী লিখতে পারি, 3/4টা যেহেতু নিচে আছে তাহলে সেটা ওপরে চলে যায়, কারণ ভাগটা গুণ করতে গেলে উল্টে যায়, সেরকমই উল্টে যাচ্ছে 3 টু দি পাওয়ার 4/2 টু দি পাওয়ার 4। তো আলটিমেটলি 81/16 অ্যান্সার আসছে। কিন্তু এটা যে কোনো প্রসেসে তোমরা করতে পারো, ডিরেক্টলি যারা বুঝতে পারছো না তারা ইনডিরেক্টলিও করতে পারো। তো এখানে আমি একটা সূত্র হিসেবে অ্যাড করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে x/y টু দি পাওয়ার যদি -1 হয়, তার মানে এটা হয়ে যায় y/x, মানে জাস্ট উল্টে যায়। কীভাবে উল্টে যায় দেখো, তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/x/y। তো x টু দি পাওয়ার -1কে জাস্ট কি লিখলাম, 1/x লিখলাম, সেরকম বেসটাকে নিচে পাঠিয়ে দিলাম, তার মানে y/x। তো প্রমাণ করেও আমি দেখিয়ে দিলাম। তো x/y টু দি পাওয়ার -1 থাকলে y/x হয়ে যায়। আবার যদি x/y টু দি পাওয়ার -2 থাকে, তার মানে এটা কি হয়ে যাবে, y²/x² হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে এবং পাওয়ারটা যেটা ছিল সেটাই বসে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে যে কারোর পাওয়ারে যদি হাফ থাকে, বা যেটা হচ্ছে আমরা কিউব রুট বলি, সেই রুলসটা তোমাদের শিখিয়ে দিই। রুলস নাম্বার কত পড়ে নিলাম, 11। এবার হচ্ছে রুলস নাম্বার 12, তারপর আমরা প্রপারলি সমস্ত অঙ্ক আমরা করতে পারবো এই রুলসটা শিখে ফেললে। তো রুলস নাম্বার 12তে কি বলছে, আমরা যদি স্কোয়ার রুট লিখি √x, তার মানে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, যদি কিউব রুট থাকে, এখানে যদি 3 থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3। আর যদি এখানে 4 থাকে তাহলে কি লিখবো, x টু দি পাওয়ার 1/4। 1/4 মানে এই রুটের মধ্যে থাকবে, রুটের মধ্যে মানে এটাকে 4 বার রুট করতে হবে। তো এটাই হচ্ছে 2 মানে হচ্ছে একবার রুট করতে হবে, 3 মানে হচ্ছে তোমার কিউব রুট করতে হবে, আর 4 মানে তোমার হচ্ছে √4 রুট, বা যেটাকে আমরা লিখি 1/4, মানে পাওয়ারে হয়ে যাবে 1/4। এবার ধরে নাও যদি এখানে 5 থাকে, যদি এখানে 5 থাকে তাহলে কি লিখবো, x টু দি পাওয়ার 1/5। তার মানে রুটের মধ্যে, মানে এখানে যে নর্মাল বর্গমূলের ক্ষেত্রে কি আমরা কিছু লিখি না, মানে মনে মনে 2 আছে,
তো 2 থাকলে একবার রুট করি আমরা, কিন্তু সেটাকে যখন পাওয়ার আকারে লিখবো 1/2 লিখবো। যদি 3 থাকে কিউব রুটের ক্ষেত্রে তাহলে 1/3 লিখবো, মানে 3টের জন্য একটা নিচ্ছি। এই রুটের মধ্যে 4 মানে কি, এই 4টা মানে কি, 4 মানে হচ্ছে 4টের জন্য একটা নেব। আর এখানে 5 মানে কি, 5টার জন্য একটা নেব। যেরকম বর্গমূলের ক্ষেত্রে 2 থাকে, 2-এর জন্য একটা নিই, তো সেই কারণে এখানে 2 লিখি। আর এখানে যেহেতু 3-এর জন্য একটা লিখবো তাই এখানে 3 লিখি, এখানে 4-এর জন্য একটা লিখবো, এখানে 4 লিখবো, আর এখানে 5-এর জন্য একটা লিখবো, এখানে 5 লিখবো। এখানে 3 আছে মানে 3 বার রুট নয়, এখানে 4 আছে মানে 4 বার রুট নয়। মানে কি, এখানে 3 বা 4টা কি বোঝাচ্ছে, যে কতগুলোর জন্য আমি একটা করে নেব। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের ইকুয়ালস মানে সুবিধা হবে। ধরে নাও এখানে √2 × 2 আছে, তাহলে এখানে কিছু নেই মানে মনে মনে এখানে 2টা লিখলে অসুবিধা হতে পারে তোমাদের। 3 লিখি, ঠিক আছে, 3 না 7 লিখি, তাহলে সব থেকে সুবিধা হবে। 7 লিখছি, ঠিক আছে। তো এখানে নর্মাল রুট আছে, নর্মাল রুটকে আমরা মনে মনে 2 ভেবেও নিতে পারি, নাও ভেবে নিতে পারি। এখানে 2 আছে মানে কি লিখবো, দুটোর জন্য একটা লিখবো, তার মানে দুটোর জন্য একটা লিখবো মানে শুধুমাত্র 7 হবে। এবার যদি আমি এখানে 3 লিখি, 7 × 7 × 7 লিখি, তার মানে 3টের জন্য একটা লিখবো মানে 7। এবার যদি এখানে 4 লিখি, তাহলে 7 × 7 × 7 × 7 লিখলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4টের জন্য একটা, মানে 7 হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে রুটের এখানে বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ততগুলোর জন্য আমি একটা করে লিখব। যদি এখানে 5 থাকতো তাহলে ভেতরে 5টা 7 থাকলে আমি একটা লিখতে পারতাম। তো এটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটাই তোমাদের এবার দেখাবো। তো এখানে দেখো দুটো 7 রয়েছে আর বাইরে 2 রয়েছে, তাহলে ফার্স্ট এক্সাম্পলটা এক্সাম্পল 1 এটা করছি, এক্সাম্পল 2, আর এটা হচ্ছে এক্সাম্পল 3। তো এক্সাম্পল 1-এর ক্ষেত্রে দেখো এখানে 2 থাকছে 7 × 7, তার মানে এটাকে দেখো আমি লিখতে পারি যে ভেতরে তোমার কি আছে, ভেতরে দুটো 7-এর গুণ মানে 7-এর স্কোয়ার রয়েছে। আর √টাকে কি লিখলাম, √টাকে দেখো 1/2 লিখতে পারি, তার মানে এটাকে দেখো 7-এর স্কোয়ার তো ছিলই, এটাকে লিখতে পারি বাইরের পাওয়ারে 1/2। এবার দেখো পাওয়ারটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, মানে 2 × 1/2 হয়ে যাবে। তো 2 × 1/2 হয়ে গেলে 2 2 কেটে গেল, 7-এর পাওয়ারে 1 মানে হয়ে যাবে আলটিমেটলি 7। তার মানে 7 আনসার, দেখো প্রমাণ করে দেখিয়ে দিলাম। এবার নেক্সট দেখো ভেতরে কি রয়েছে, এখানে 3 রয়েছে বাইরে, আর ভেতরে রয়েছে 7 7, 3টে 7-এর গুণ, তার মানে এটাকে আমরা 7-এর কিউব লিখতে পারি। এখানে 3 রয়েছে, 3 থাকলো, এবং এখানে বর্গমূলের এই ভেতরটায় যদি 3 থাকে তার মানে এখানে কি হবে, এখানে পাওয়ারটা 1/3 হয়ে যাবে। তাহলে 1/3 হয়ে গেলে আবার সেরকম 3 × 1/3, তো এখানে 3 3 কেটে গেল, কত পড়ে থাকবে, 7⁻1, 7⁻1 মানে 7। সেম ওয়েতে তোমরা 4-এরটাও করতে পারো, 5-এরটাও করতে পারো, সেম ওয়েতে একই আসবে। তার মানে এখানে জাস্ট 4টা বলতে বোঝাচ্ছে যে 4টে 7-এর জন্য বা 4টে সংখ্যার জন্য আমি একটা, 4টে সেম সংখ্যার জন্য আমি একটা সংখ্যা নিতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো কয়েকটা এক্সাম্পলসে, এবং এক্সাম্পলসের মাধ্যমে আমরা পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করব। ধরে নাও এখানে 3√32 রয়েছে ইকুয়ালস টু 2⁻x রয়েছে, এবং x-এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবে, এবার দেখো এখানে রুট বলেছে, তার মানে কি √3 মানে কি, 3টে জিনিসের জন্য একটা জিনিস নেব। এবার এখানে রয়েছে কত, এখানে রয়েছে তোমার 32, তাহলে 32কে আমরা কি লিখতে পারি, 2⁵। তো এবার এটা ইকুয়ালস টু 2⁻x রয়েছে, 2⁻x থাকলো, বা এখানে দেখো 2⁵ থাকলো, আর এই যে রুটের মধ্যে 3 রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি, 1/3 ইকুয়ালস টু 2⁻x তো ছিলই, থাকলো। এবার দেখো এখানে রয়েছে 2⁵5/3 ইকুয়ালস টু 2⁻x, তার মানে আমি দেখতে পাচ্ছি, আবার দেখো সেই অঙ্কে চলে আসলাম, যে বেস যদি ইকুয়ালস হয় তাহলে পাওয়ারকে ইকুয়ালস না হলে আমার ভ্যালুটা ইকুয়াল হবে না। তো পাওয়ার ইকুয়ালস টু এখানে 5/3, মানে x-এর ভ্যালু কত হয়ে যাবে, x-এর ভ্যালু হয়ে যাবে 5/3। তো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি আরও একটা এক্সাম্পলস নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এক্সাম্পলস হিসেবে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে, আমি পয়েন্ট দিয়েও কিছু করিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ধরে নাও 25⁻7.5 ইন্টু 5⁻2.5 ভাগ 125⁻1.5 ইকুয়ালস টু 5m রয়েছে। m এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে কি করে বের করব, এবার দেখো এখানে 5⁻7.5 লিখেছে, এবার 25কে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার,
এবং তার বাইরে 7.5 ছিল, আমি লিখে দিলাম ইন্টু, এখানে 5 তো 5ই আছে, তো 5কে আর চেঞ্জ করা দরকার নেই, আর এখানে ভাগ রয়েছে। এবারে 125কে 5-এর কিউব লিখতে পারি, তার মানে 125কে লিখে দিলাম 5-এর কিউব টু দি পাওয়ার 1.5। দেখো এক্সাম হলে আমি এই লাইনটা লিখতাম না, কোনোদিনই এই লাইনটা লিখতাম না, আমি ডিরেক্টলি এর পরের লাইনটা বা তারও পরের লাইনটা লিখতাম। তো এখানে দেখো 5-এর মাথায় 2 রয়েছে, তার বাইরে 7.5 রয়েছে, মানে পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে 2কে 7.5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই 15 ইন্টু 5-এর মাথায় 2.5 রয়েছে, 2.5 থাকলো, ভাগ 5-এর মাথায় এখানে 3 রয়েছে আর এখানে 1.5 রয়েছে, তাহলে 3 ইন্টু 1.5 করলে আমরা পেয়ে যাই 4.5 ইকুয়ালস টু 5-এর মাথায় এম। তাহলে এখানে দেখো 5-এর মাথায় এখানে বেসগুলো সবগুলোর ইকুয়াল, 5 5 5, তাহলে বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তার মানে 15টা গুণে আছে যোগ হলো, 2.5টাও গুণে আছে যোগ হলো, কিন্তু 4.5টা যেহেতু ভাগে রয়েছে তাই ওটা বিয়োগ হয়ে গেল, ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এম। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার, দেখো 15 আছে আর এটা 2.5 থেকে 4.5 বাদ দিলে মাইনাস হচ্ছে 2 হবে, আর 15 থেকে 2 বাদ দিলে 13, তার মানে 5 টু দি পাওয়ার 13 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার তোমার হয়ে যাচ্ছে এম। তার মানে এখানে দেখো আবার দেখতে পাচ্ছি যে বেসটা ইকুয়াল হলে পাওয়ারটা ইকুয়াল হয়ে যায়, মানে এম এর ভ্যালু হয়ে যাবে 13, তার মানে এম ইকুয়ালস টু 13 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আমরা পেয়ে গেলাম এম ইকুয়ালস টু 13। তো আশা করি তোমাদের প্রবলেমসটা বুঝতে ইজি হলো। এবার দেখো নেক্সট আমি যেটা করাচ্ছি একটা বীজগাণিতিক দিয়ে করাই, তাহলে ইকুয়ালস তোমাদের আরেকটু সুবিধা হবে বীজগাণিতিকের অঙ্কগুলো কীভাবে করতে হবে। এ কিউব মাইনাস বি টু দি পাওয়ার -2 ইন্টু বি টু দি পাওয়ার -2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার তার মাথায় 4। তো এটা ইকুয়ালস টু কত তোমাদেরকে বের করতে হবে। তো বের করছি, অবভিয়াসলি আমরা বের করব। তো এখানে এ কিউব আছে, এ কিউব রাখলাম, ইন্টু বি টু দি পাওয়ার -2, বি টু দি পাওয়ার -2 রাখলাম, ইন্টু, এবার দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম যদি এরকম থাকে এক্স ওয়াইয়ের মাথায় ধরে নাও এ আছে, তাহলে আমি এক্সের মাথায় এ, ওয়াইয়ের মাথায় এ আলাদা করে নিতে পারি, সেম ওয়েতে আমরা আলাদা করে নেব। এ স্কোয়ারের মাথায় একবার 4 রাখবো, একবার বি স্কোয়ারের মাথায় 4 রাখবো। এক্সাম হলে এটা লেখার দরকার নেই, একদম ডিরেক্ট 4 দুগুণ 8 লিখে দেবে। তো এখানে এ কিউব ছিল, এ কিউব থাকলো, বি টু দি পাওয়ার -2 ছিল, বি টু দি পাওয়ার -2 থাকলো, এবং এখানে কি রয়েছে, এখানে রয়েছে এ টু দি পাওয়ার 4 দুগুণ 8 ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে 4 দুগুণ 8। এবার দেখো এখানে যে বেসগুলো সমান তাকে ক্যালকুলেট করব। তো এ আর এ সমান, তাহলে এ টু দি পাওয়ার সবগুলোই দেখো গুণে আছে, তার মানে 3 আর 8 যোগ হয়ে গেল, আর বি এখানে আলাদা বেস, তো বিকে আলাদা ক্যালকুলেট করব। তো এখানে -2 প্লাস 8, তো -2 প্লাস 8 গুণে ছিল, 8টাও গুণে আছে, 2টা গুণে আছে, তাই সবগুলোই যোগ হলো। দেখো এখানে যোগ হলো বলতে এখানে -2 আছে বলে বিয়োগ ভেবে নিও না, -2 তো ছিলই। তো আলটিমেটলি আমরা পেলাম এ টু দি পাওয়ার 11 আর বি টু দি পাওয়ার 8 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে 6, তার মানে এ টু দি পাওয়ার 11 এবং বি টু দি পাওয়ার 6 হচ্ছে আমাদের আনসার। এবং নেক্সট একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা করে নিয়ে আসবে এবং প্রত্যেকে আনসার দেবে, এবং সূচকটা তোমাদের কতটা ক্লিয়ার হলো, নেক্সট দিন আমরা আরও এক্সাম্পলসের মাধ্যমে পুরো সূচকটা ক্লিয়ার করে দেব। আর যদি কিছু মনে হয় যে আমাদের আরও কিছু এক্সট্রা থিওরিজ বা পয়েন্টস পড়া দরকার, তো আমি নেক্সট দিন তোমাদের পড়াবো। তো এই হোমওয়ার্কটা দিচ্ছি, প্রত্যেকে হোমওয়ার্কটা করবে। 2 এর কিউব 3 টু দি পাওয়ার 7 আর 6 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, আর যেটা করবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, ব্যাস এইটুকু। তো এটার আনসার কত হবে, প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আনসারটা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, কেউ ফাঁকি মারার চেষ্টা করবে না, প্রত্যেকে যেন আনসারটা দিতে পারো। তো তোমাদেরকে সূচক আমি পড়িয়ে ফেললাম, এরপর নেক্সট আমি সূচকের অঙ্ক সলভ করাবো এবং প্রিভিয়াস ইয়ারের প্রবলেমসও সলভ করাবো, যেগুলো পরীক্ষায় আসছে রিসেন্টলি এবং প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসেছে সেগুলো সলভ করাবো। সুবিদ দাসের বই থেকেও আমি সূচকের অঙ্ক তোমাদের সলভ করিয়ে দেবো, তাহলে তোমাদের সূচক থেকে প্রপারলি পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট আমি তারপর অন্য কোনো টপিক শুরু করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।